নদীচর খালবিল গজারির বন টাঙ্গাইলের সারিতার গর্বের ধন এই স্লোগানকে সামনে রেখেই টাঙ্গাইল জেলার সূচনা শুরু। এই জেলায় মোট 12টি উপজেলা এবং 11টি পৌরসভায় মোট জনসংখ্যা রয়েছে প্রায় 44 লাখ। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন দলীয় সরকার বাজেট ঘোষণা করেছেন। 2024 জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ সরকারের দায়িত্ব পালন করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে কেমন বাজেট প্রত্যাশা করছে টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ, সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। 2024-এর 5ই আগস্ট আমরা একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা মিলে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা গঠন করেছি। সেখানে আমাদের চাওয়া যেমন গণ অভ্যুত্থানটা ছিল, আমরা চেয়েছিলাম যে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের গণ অভ্যুত্থানটা ছিল, অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন রাষ্ট্র। ঠিক যেমনিভাবে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, যেটি 2024 সালে এসে যেটি একটি শব্দের মধ্যে যে গ্রথিত হয়েছে যে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেখানে আমরা চাই বাংলাদেশের সকল বর্ণের, সকল ধর্মের, সকল বিশ্বাসের অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের যাতে জীবন মান নিশ্চিত করা হয়, তার যাতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। আমরা দেখেছি যে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় আমরা দেখেছি যে জনগণের মান উন্নয়নের জন্য তারা আসলে বাজেট গঠন করেনি। তারা বাজেট দিতে আমরা দেখতাম যে শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠী অর্থাৎ আওয়ামী লীগের কিছু নির্দিষ্ট মহলের লোকজনের ভাগ বাটোয়ারা কিংবা লুটপাটের অংশ হিসেবে তারা সেই বাজেটটি দিত। কিন্তু আমরা মনে করি এই গণ অভ্যুত্থান 2000 ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে যেই বাংলাদেশের নতুন বাংলাদেশের বিনির্মাণের দিকে আমরা যে অগ্রযাত্রা করেছি, সেখানে আমরা চাই ছাত্র, কৃষক, শ্রমিক সহ বাংলাদেশের প্রত্যেক নাগরিকের আয়ের মধ্যে, অর্থাৎ আমি একজন কৃষক, সে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে তিনি যে ব্যবহার করেন সেটি যে তার আয়ের মধ্যে যাতে হয়। বাংলাদেশের যে গার্মেন্টস শ্রমিক, আপনারা জানেন যে মাসের পর মাস তাদের বেতন বকেয়া রাখা হয়। একজন শ্রমিকের যেই মাসিক বেতন, সেই বেতনের মধ্যে সে যাতে তার পরিবার নিয়ে, তার সন্তান নিয়ে সে যাতে শিক্ষা, চিকিৎসা, সে যাতে সেই ব্যয়টা বহন করতে পারে, অর্থাৎ সে যে আয়টা করে সে আয়ের মধ্যেই যাতে তার ব্যয়টা বহন করা যাতে সহজ হয়, এমন বাজেট আসলে আমরা প্রত্যাশা করছি। সেই সাথে আমরা একটি প্রবাদ বাক্য সকলেই জানি যে আপনি যদি কোনো একটা রাষ্ট্রকে ধ্বংস করতে চান, সবার আগে আপনি সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিন, যেটির দিকে আসলে আওয়ামী লীগ সরকার কিংবা শেখ হাসিনা আসলে সেই পথেই হেঁটেছিল। কিন্তু আমরা মনে করি আপনি যদি একটি বাংলাদেশকে কিংবা একটি রাষ্ট্রকে যদি আপনি উন্নয়ন করতে চান, উন্নত করতে চান, সবার আগে আপনি শিক্ষা খাতে মনোযোগ দিন, শিক্ষা খাতে আপনি বরাদ্দ বাড়ান, শিক্ষা কাঠামো যাতে নতুনভাবে যাতে ঢেলে সাজানো হয়, যাতে যারা নিম্নবিত্ত রয়েছেন, যারা মধ্যবিত্ত রয়েছেন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যাতে কোনো বৈষম্য যাতে রাখা না হয়, সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা। আমরা দেখেছি যে 24শে গণ অভ্যুত্থানের পরে আমাদের নতুন বাংলাদেশ যে সৃষ্টি হয়েছে, সেই নতুন বাংলাদেশে আমরা চাই যে সকলের সমান অধিকার থাকবে এবং সকলের যে চাওয়া এবং পাওয়া, সবাই যাতে সেই চাওয়া পাওয়াগুলো পায় এবং সকলে যে শিক্ষার ব্যবস্থা রয়েছে সেই শিক্ষার ব্যবস্থাগুলো যাতে পরিপূর্ণভাবে তারা পেয়ে থাকে। আমরা 62র আন্দোলন দেখেছি, শিক্ষা আন্দোলন দেখেছি, সেখানে আমরা এর জন্য আন্দোলন গড়ে উঠেছিল যে একটা বড়লোকের ছেলে সে ইংলিশ মিডিয়ামে পড়বে এবং যে নিম্নবিত্ত এবং অর্থ আয় করে তারা বাংলা মিডিয়ামে পড়বে। এই যে একটা ভেদাভেদ আমাদেরকে তখন থেকেই তৈরি করে দিয়েছে, সেই ভেদাভেদ থেকে আমরা আজকের 24-এর পরে আমরা বের হয়ে আসতে চাই। আমরা চাই যে একটা রিক্সাওয়ালার ছেলেও যাতে বড়লোক একটা কোটিপতি ছেলের সাথে পড়াশোনা করতে পারে এবং সমান অধিকার পায়। কারণ আমরা বাংলাদেশে এটা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে এবং শিক্ষার অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার, এবং এই শিক্ষার অধিকারকে আমরা নিশ্চিত পেতে চাই আর কি। আর শিক্ষাক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তারা সেই পরিমাণ শিক্ষা ব্যবস্থা পাচ্ছে না এবং তারা একটা অবহেলিতার শিকার হচ্ছে। আমরা চাই এই বৈষম্য যাতে বাংলাদেশ থেকে দূরীকরণ করা হয় এবং সকলে মিলেই যাতে
শিক্ষার মাধ্যমেই আমরা যাতে এই বাংলাদেশকে গড়তে পারি। আমরা একটা প্রবাদ শিখেছি যে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। কালীন সরকারের আগামী 2025-2026 শিক্ষাবর্ষ উপলক্ষে যে বাজেটটা তৈরি করা উচিত, বাজেট কতটুকু করতে হবে তা জানি না, তবে সেটা যেন মানে যথাযথভাবে বাস্তবায়ন হয়। যেমন হচ্ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে আছে বা বিজ্ঞানভিত্তিক যে সকল সেক্টরগুলোতে আছে ওই সেক্টরগুলোতে যেন একটা গবেষণাগার তৈরি করা হয়। পড়াশোনা শেষ করার পরে আমাদের অনেকের বেকার থাকতে হয়, তো আমরা যেন আর কেউ বেকার থাকতে না পারি, সকলের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা যেন হয় এবং যে সেক্টরে শিক্ষা প্রতিষ্ঠানে মানে পড়াশোনা করে সেই সেক্টরেই যেন সবাই চাকরিটা করতে পারে। যেমন এই সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এই সরকার জনগণের কাছে ভোট প্রার্থনা করবে না। এই সরকারের জনপ্রিয়তা বা জনগণকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নাই। সেজন্য আমরা বাস্তবসম্মত বাজেটটাই প্রত্যাশা করি। বিগত 53 বছরে শিক্ষা এবং স্বাস্থ্যখাত সবচেয়ে অবহেলিত। এটা একটা রহস্যজনক বিষয় যে টাঙ্গাইলের ধরি যদি আমি একটা সদর হাসপাতাল, সেখানে আইসিইউ নাই, সিসিইউ নাই, তারপর আপনার উন্নত এক্স রে মেশিন নাই, ডিজিটাল এক্স রে নাই, সেখানে একটা বেড নাই, 250 বেড হাসপাতাল, রুগী রয়েছে 1000, মাটিতে জায়গা পাওয়া যায় না। সেই সকল হাসপাতালের কোনো উন্নয়নের লক্ষণ নাই। এখানে আমরা দেখেছি অক্সিজেন অপ্রতুল, বিশেষ করে সেন্ট্রাল অক্সিজেন তো কোনো জেলাতেই নাই। বিগত করোনার সময়ে আমরা দেখেছি যে হাই ফ্লো নজেল ক্যানোল করণে সেটা কিন্তু টাঙ্গাইলে বা কোনো জেলাতে ছিল না। হাই ফ্লো নজেল ক্যানোলা অর্থাৎ অক্সিজেনের ভিতরে খুব দ্রুত অক্সিজেন যেটা দিবে, টাঙ্গাইল জেলায় ছিল না, কিন্তু করোনার সময় প্রয়োজন ছিল। তো একটা হাই ফ্লো নজেল ক্যানোল 3.5 লক্ষ টাকা হয়। সরকারের কি এই সামর্থ্য নাই যে জেলা পর্যায়ে হাসপাতালে একটা করে হাই ফ্লো নজেল ক্যানোলা থাকতে পারে? আমরা তখন লক্ষ্য করেছি যে স্বাস্থ্য খাতটা কতটা অবহেলিত। অক্সিজেন তো সেন্ট্রাল অক্সিজেন থাকা উচিত, প্রতিটি বেডের সাথে সেন্ট্রাল প্রতি বেডের সাথে একটা পাইপ থাকবে, অক্সিজেন প্রয়োজন পড়বে ওই পাইপটা লাগিয়ে দিবে। এই বিশাল মার্কা একটা অক্সিজেন সিলিন্ডার মাথা বহন করে নিয়ে যেতে হবে, ওই সিলিন্ডারটা না, যেটাকে বলে আপনার সেন্ট্রাল অক্সিজেন। ওই অক্সিজেন থাকলে প্রতি সিটের সাথে সাথে অক্সিজেন থাকবে। এইটুকু সিস্টেম বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই। তো এখানে কি মানে বিগত 53 বছরে কেন এই স্বাস্থ্যখাত এত অবহেলিত সেটা আমরা জানি না। খুবই অবহেলিত স্বাস্থ্যখাত। হাসপাতালের ডাক্তার প্রয়োজন হয়তো 200, রয়েছে 25 জন, তাদেরকেও তো সরব করা যায় না। অপ্রতুল ডাক্তার, অপ্রতুল নার্স, সেখানে স্টাফ কম। কেন কম? প্রচুর ডাক্তার বেকার, তারা চাকরি পায় না। 10,000 টাকা বেতনে একটা ক্লিনিকে তারা চাকরি করে, তাদেরকে সরকার কেন চাকরি দেয় না? কেন বিসিএসে স্বাস্থ্য খাতে 10,000 20,000 একবারে ডাক্তার নিয়োগ হয় না? এটা রহস্যজনক আমার কাছে মনে হয়। আর স্বাস্থ্য খাতের যে ওষুধ, এটা তো একটা মানে তুগলুকি কাণ্ড। প্রতি সপ্তাহে ওষুধের দাম বাড়ছে, দেখার কেউ নাই। প্রতিদিন ওষুধের দাম বাড়ছে, দেখার কেউ নাই। আমরা লক্ষ্য করছি ইদানিং, শুনি, সত্য মিথ্যা জানি না, সরকার যাচাই বাছাই করবে, যে প্রতিটা ওষুধ কোম্পানির 2 রকম প্রোডাকশন হয়, একটা এক্সপোর্ট কোয়ালিটি, একটা আমাদের দেশের জন্য। অর্থাৎ আমরা সাধারণ রুগীরা খাবো সেটা মান একরকম, আর যে ওষুধটা বিদেশে যাবে সেই মানটা অনেক উন্নত মানের। সেই ওষুধটা বাংলাদেশের ভিআইপিরা ক্রয় করে খায়, আমরা সাধারণ মানুষ কিন্তু সেই ওষুধ পাই না। আমরা অর্ডিনারি ওষুধ কিনা খাই, কিন্তু দাম কিন্তু প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এবং ডাক্তাররা যেভাবে ওষুধ লেখে, আমরা মুড়ির মতন ওষুধ খাই। ওষুধের প্রতি আমরা আসক্তি তৈরি হচ্ছে। যে ওষুধটা প্রয়োজন নাই সেই ওষুধটাও ওই মেডিসিন রিপ্রেজেন্টেটিভের চাপে পড়ে ডাক্তার আমাকে বেশি বেশি ওষুধ লিখে দিচ্ছে। আমি কিন্তু সরল বিশ্বাসে একজন রোগী হিসাবে যেখানে 2টা ওষুধ খাইলেই হয় সেখানে 10টা ওষুধ খাই। এটাও একটা মানে নৈরাজ্য বলে আমি মনে করি। আর জেলা শহরে 1000 টাকার বিনিময়ে রুগী দেখে ডাক্তার। পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে একজন বিশেষজ্ঞ ডাক্তার 10 থেকে 12 জন রুগীর বেশি দেখতে পারে না, দেখার নিয়ম নাই। সেই কারণে সেই ডাক্তাররা একটা রুগীকে 40 মিনিট 45 মিনিট সময় নিয়ে রুগী দেখে। আমাদের দেশে যেহেতু বিশেষজ্ঞ ডাক্তার কম, তারা দিনে 300 রুগী দেখেন, 1000 টাকা ফি নেন, এবং রুগীর সাথে কথা বলার সময় নাই। রুগীর মুখের দিকে তাকায় না, স্ট্যাতো ধরে না, চোখ দেখে না, জিহ্বা দেখে না, নিঃশ্বাস নিতে বলে না, যেটা ছোটো সময় আমরা দেখেছি। রোগ নির্ণয় করতো কিন্তু ডাক্তাররা বলতো কি, আপনি নিঃশ্বাস নেন, নিঃশ্বাস ছাড়েন, আপনি জিহ্বাটা দেখি, চোখটা দেখি, এইভাবে রোগ নির্ণয় হতো। তখন কিন্তু প্যাথোলজিক্যাল ক্লিনিক ছিল না, কিন্তু চিকিৎসা তো ছিল। আর এখন ডাক্তারদের সময় নাই রোগীর গায়ে হাত দেবার, পালস দেখার সময় নাই, প্রেশার মাপার সময় নাই। তারা গ্যাট টেস্ট রেখে দেয়,
রুগী সেই টেস্টের জমি বিক্রি করে, মহিলাদের নাক ফুল বেচতে হয়, গয়না বিক্রি করতে হয়, 1,000 টাকা দিতে হয়। চিকিৎসা কিন্তু অঙ্গনটা একটা চরম নৈরাজ্যকর পরিস্থিতির মতো চলছে। সাধারণ মানুষ চিকিৎসা খাতে খরচ করতে করতে, জমি ঘটি বাটি বিক্রি করতে করতে একের পথে বসার মতো অবস্থা। অথচ সঠিক স্বাস্থ্যনীতি থাকলে ওই রোগীটার হয়তো এই খরচের 4 ভাগের 1 ভাগ খরচ করলেই তার চিকিৎসা হয়ে যেতে পারত। তার পয়সা দিয়ে সে চিকিৎসা করছে, সে তো হাসপাতালে গিয়ে উৎপাত করছে না, সে ক্লিনিকে গিয়ে তার পয়সা দিয়ে চিকিৎসা করছে, কিন্তু সঠিক চিকিৎসাটা কিন্তু সে পাচ্ছে না। আর ওষুধের যেটাকে জেনেটিক নেম আমরা বলি, অর্থাৎ আমরা যেটাকে বলি, যেমন ধরেন ম্যাট্রোনিডাজল, এটা একটা জেনেটিক ওষুধের নাম। একটা কোম্পানি ওটাকে বলে ফিলমেট, আর একটা কোম্পানি ওই ওষুধের নাম রেখেছে আপনার ফ্লাজিল, হ্যাঁ, আরেকটা কোম্পানি বলছে অ্যামোডিস, এরকম নাম, কিন্তু ওটার জেনেটিক নাম হচ্ছে আপনার ম্যাট্রোনিডাজল। ঠিক এরকম নাপা, প্যারাসিটামল, সিটামল, এইস, কিন্তু ওটা জেনেটিক নাম কি? প্যারাসিটামল। এখন আপনি যদি এই যে দাবিটা রয়েছে জনগণের, আমাদের সকলের, সেটা হচ্ছে ওষুধের নাম, জেনেটিক নাম লিখলে তখন কিন্তু একজন পেশেন্ট বলতে পারবে যে আমাকে কম দামা যদি হয় ম্যাট্রোনিডাজল, পেশেন্ট বলতে পারবে ম্যাট্রোনিডাজল কম দামাটা দেন, ইবনে সিনারটা দেন, হ্যাঁ, অথবা এশিয়াটিকেটটা দেন, অথবা আমাকে ম্যাট্রোনিডাজল ভ্যাকসিন কোডটা দেন, এরকম বলবে, রোগী বলবে। সেই জন্য ওষুধের নামটা ওইভাবে না লিখে, কোম্পানির যে ট্রেড নেম না লিখে যদি জেনেটিক নামটা লেখা হয়, সেই ক্ষেত্রে রোগী কম পয়সায় কম দামের ওষুধটা কিনতে পারবে। অর্থাৎ আমরা এমন বাজেট চাই যে বাজেটের মাধ্যমে একজন মানুষ, এদেশে একজন জনগণ কম পয়সায় সেবাটা পাবে, কিন্তু বাজেটের মধ্য দিয়েই জনগণ যাতে উপকৃত হয়। একটা বিরাট বাজেট ঘোষণা করলাম, আমি বিরাট সুনাম অর্জন করলাম, ব্যয় করলাম, বছর শেষ হয়ে গেল, এরকম না। যে বাজেটের ভিতর দিয়ে জনগণ যাতে উপকৃত হয়, জনগণ যাতে মনে করতে পারে যে এই বাজেটের ভিতর দিয়ে আমি আমার আয় ব্যয় কমিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের দেশে ছিল কি রাজনৈতিক কারণে অনেক সময় হচ্ছে চিকিৎসা সেবাটা ভালোভাবে সাধারণ জনগণ পাচ্ছে না, যার কারণে হচ্ছে অসহায় দরিদ্র মানুষ চিকিৎসা সেবা ঠিকমতো পাচ্ছে না, এবং ওষুধের মূল্য অধিক পরিমাণে বেশি, যা মানুষ ক্রয় করতে পারছে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা খুব একটা বেশি ভালো না, সেই কারণ হচ্ছে কি অনেকে দেখা যাচ্ছিল চিকিৎসা সেবার জন্য ভারত এবং কি অন্যান্য যেসব কান্ট্রি আছে সেই সব কান্ট্রিতে যাতায়াত করছে, কিন্তু অসহায় দরিদ্র মানুষ কিন্তু সেটা পারছে না, যার কারণে হচ্ছে কি তাদের ছিল এই অসহায়তার কারণে হচ্ছে চিকিৎসা সেবা নিতে পারছে না, এবং কি ওষুধগুলো কিনতে পারতেছে না। কিন্তু আমাদের টাঙ্গাইলে যেটা আছে, যেমন 250 শয্যা হসপিটাল বিশিষ্ট, এইখানে হচ্ছে তেমন চিকিৎসা হচ্ছে না, কারণ ওষুধের মূল্য অনেক বেশি, অসহায় দরিদ্র মানুষ ঠিকমতো সেবা পাচ্ছে না। এর কারণে অন্তর্বর্তী সরকার যেটা আছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে একটাই আবেদন যে হচ্ছে উনি যেন এই টাঙ্গাইলে চিকিৎসার ব্যবস্থা এবং কি যে বাজেট তারা করছে সেই বাজেটটা যেন বেশি রাখে, এবং কি চিকিৎসা সেবা যেন মানুষের সহায়তা পায়। সেই কারণ হচ্ছে দেশের অন্যান্য জেলায় আমাদের হচ্ছে জানা মতে হচ্ছে চীন হয়তো আমাদের দেশে মনে হয় 5টা হসপিটালের ব্যবস্থা করছে, এবং কি টাঙ্গাইল জেলায় যদি সেই হসপিটালটা এবং কি দেওয়া হয়, এবং কি টাঙ্গাইল জেলার এবং আশেপাশের মানুষগুলোও সেই সেবা পাবে, এবং কি চিকিৎসার জন্য তারা আর বাইরে যাবে না, এবং কি ওষুধের মূল্য। যেহেতু টাঙ্গাইল এটা এমন একটা জায়গা অবস্থিত বাংলাদেশের, যেখানে উত্তরাঞ্চলের মানুষ একটা যুগসূত্র এখানে, তো সেক্ষেত্রে মানুষজন যেন এখানে এসে ঢাকার মধ্যে না যেতে হয়, এখানে যেন একটা বড় ধরনের সুবিধা পায়। উত্তরাঞ্চলে যারা আছে, পাশাপাশি টাঙ্গাইলের ভিতরে যারা আছে, তারা যেন খুব একটা ভালো সুবিধা পায়। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে এটাই, যেন টাঙ্গাইলের এই চিকিৎসা ক্ষেত্রে যেন তিনি বড় ধরনের একটা অ্যামাউন্ট তিনি দেন এবং সেদিকে ফোকাস করেন। আর ওষুধপত্রের দাম অনুযায়ী যেটা বলা দরকার বা প্রয়োজন, যে টাঙ্গাইলের অধিকাংশ মানুষ গরিব মানুষ, দেখা যায় যে চিকিৎসা ক্ষেত্রে তারা পর্যাপ্ত টাকা ব্যয় করতে পারে না, বা আর্থিক সংকট থাকে, পারে না, সেটা দিতে পারে না। সেক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে যে যারা দেখা যায় যে মানুষ ভাত খাওয়ার পরিবর্তে তারা ওষুধ কিনে খায়, এরকম অবস্থা। এই কারণে ওষুধপত্রের দাম যেন একটু কমিয়ে আনা হয়, সেদিকে ফোকাস করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাইতেছি।